ইরানের হার না মানা প্রতিরোধে কাঁপছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের দূতাবাস আর ঘাঁটিতে নয়া হামলা, 6 মার্কিন সেনা নিহত। অবৈধ ইসরায়েলি বসতিতে মিসাইল বৃষ্টির হুঁশিয়ারি তেহরানের। এলাকা ছাড়ার নির্দেশ আমলে নেবে কি দখলদাররা? হরমুজ প্রণালী বন্ধ, লাফিয়ে বাড়ছে তেলের দাম। উল্টো রথে পুঁজিবাজার, বৈশ্বিক মন্দা আর মূল্যস্ফীতির চক্রে পড়ছে কি বিশ্ব? ইরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে টানা চতুর্থ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে নিহত হচ্ছে শত শত সাধারণ নাগরিক। শুধু সোমবারই ইরানে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত 96 জনকে। হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী বাগের জাদেকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মূল হামলা তো এখন পর্যন্ত শুরুই হয়নি। প্রয়োজনে এই হামলা চলবে 4 সপ্তাহ বা তার বেশি সময়। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে জ্বালানি ভরার বিমানও। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে দুই দেশের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা স্থল হামলার জন্য প্রস্তুত আছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো। অস্ট্রেলিয়া দাবি করেছে দুবাইতে তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। হামলা চলছে কুয়েত, কাতার ও ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করেও। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 15টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত আছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার মাধ্যমে তা পুড়িয়ে দেওয়া হবে। এতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে মঙ্গলবার ভোরে এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দূতাবাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাঙ্গণে বিস্ফোরণের শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত সরাসরি কেউ এই হামলার দায় স্বীকার করেনি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুটি ড্রোন সরাসরি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে। হামলার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনার পরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলার জবাবে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে তা খুব শিগগিরই দেখা যাবে। তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই হামলার ঘটনায় চুপ থাকবে না এবং বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদের মার্কিন দূতাবাস জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। জেদ্দা ও তেহরানে অবস্থানরত সব কর্মীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্থানীয় সামরিক স্থাপনা ও কূটনৈতিক এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনাগুলোয় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হামলার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। একই সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও সংঘর্ষের খবর আসছে। বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। সংবাদ সংস্থা ফার্স জানায়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হামলা চালিয়েছে। ফুটেজে দেখা যায় লক্ষ্যবস্তুতে রকেট ব্যারেজের ব্যাপক বিস্ফোরণ। ফার্স জানায়, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানির ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। চরম অস্থিতিশীল এই অবস্থায় সম্ভব হলে অবিলম্বে মধ্যপ্রাচ্যের দেশগুলো ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। এখন এসব দেশে অবস্থান গুরুতর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। হিজল জোবায়ের, বাংলাভিশন।
ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও তীব্র থেকে তীব্রতর করার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কার্যালয়। এক ভিডিও বার্তায় সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন আর থামবে না, বরং সামনে হামলার পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। তাৎক্ষণিকভাবে সামরিক ঘাঁটি, নিরাপত্তা স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের। চলমান সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল ইব্রাহিম জোলফাগারি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবৈধ আগ্রাসন এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির হত্যাকাণ্ডের পর এই অভিযান শুরু হয়। ইরান এটিকে তাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। জোলফাগারি বলেন, অভিযানের 10ম ধাপে ইরানের খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তেল আবিবে অবস্থিত অপরাধী শাসন ব্যবস্থার সদর দপ্তরে। পাশাপাশি হাইফার সামরিক ও নিরাপত্তা কেন্দ্র এবং পূর্ব আল কুদসের একাধিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগেই সতর্ক করা হয়েছিল যে দখলদার শত্রুদের ঘাঁটিতে হামলার পরিসর আরও বাড়ানো হবে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন কখনোই থামবে না বলে হুঙ্কার দেন তিনি। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক উপস্থিতিকেও ব্যাপক মাত্রায় লক্ষ্যবস্তু করার কথা জানান এ কর্মকর্তা। তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার ফলে জাহাজটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম ঘাঁটি অকার্যকর হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে কমান্ড ও সহায়তা অবকাঠামোর ক্ষতি সাধনের কথাও জানানো হয়েছে। পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাতের কথাও জানিয়েছেন জোলফাগারি। একই সঙ্গে বাহরাইনে মার্কিন সেনা অবস্থানরত একটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন স্থাপনায় বিমান হামলার কথাও উল্লেখ করেন তিনি। এসব অভিযানে 5 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে ইরানি পক্ষ দাবি করছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, আগামী দিনগুলোতে তা আরও বিস্তৃত আকার নিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। একদিকে ইরানের ধারাবাহিক সামরিক পদক্ষেপের ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সম্ভাব্য প্রতিক্রিয়া। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। কূটনৈতিক তৎপরতা জোরদার না হলে সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে ইরান। নিষেধ অমান্য করে কোনো তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করলে তাতে আগুন জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। শুধু হরমুজ প্রণালী বন্ধ নয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এতে বন্ধ রাখা হয়েছে কাতার ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো। ফলে এক লাফে বেড়ে গেছে জ্বালানি তেল ও গ্যাসের দাম, যার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও। ব্যাপক দরপতনের পাশাপাশি জ্বালানির দাম লাগামহীন পর্যায়ে গেলে বিশ্বজুড়ে আবারও চরম অর্থনৈতিক মন্দা দেখা যেতে পারে। সেই আর্থিক মন্দা মোকাবেলা করতে কি প্রস্তুত বিশ্ব? গেল 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ওই দিন থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে শুরু করে তেহরান। সোমবার হামলা হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোতে। এতে সাময়িকভাবে তেল পরিশোধন বন্ধ রাখে আরামকোর। আর এরপরই কয়েক ঘন্টার ব্যবধানে তেলের দাম 1 লাফে 13 ভাগ বেড়ে ব্যারেল প্রতি $82 গিয়ে ঠেকেছে, যা গেল 3 বছরের মধ্যে সর্বোচ্চ। সেই সাথে তেল সরবরাহ কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারের 20% চাহিদা পূরণ হয় কাতারের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস থেকে। ইরানের হামলার পর কাতারও গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে। তেল ও গ্যাস শোধন বন্ধ ঘোষণা করেছে ইরাক ও ইসরায়েলও। ফলে একদিনে গ্যাসের দাম 50% বেড়ে যায়। এরই মধ্যে জ্বালানি পণ্য বন্ধ রেখেছে মিশর।
ইউরোপের বাজারে গ্যাসের দাম 46% বৃদ্ধি পেয়েছে, আর যুক্তরাজ্যের বাজারে গেল সপ্তাহের চেয়ে গ্যাসের দাম বেড়েছে 100 পাউন্ডেরও বেশি। ইউরোপ ও ব্রিটেন দুই বাজারেই 2023 সালের জানুয়ারির পর সর্বোচ্চ দামে গ্যাস বেচা হচ্ছে। মধ্যপ্রাচ্য সংঘাত চলতে থাকলে দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তেল ও গ্যাসের ঊর্ধ্বগতির হাত থেকে রেহাই পায়নি খোদ যুক্তরাষ্ট্রও। তবে আমেরিকানদের জন্য জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট একটি পরিকল্পনা তৈরি করেছেন বলেও জানান রুবিও। আমরা আগেই ধারণা করেছিলাম যে এমন একটি সমস্যা হতে পারে। আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আমরা গতকাল রাতে এমনকি আজ সকালেও এ ব্যাপারে কথা বলেছি। সেক্রেটারি ক্রিস রাইট এবং স্কট ব্রেসেন্ট শিগগিরই সমস্যা সমাধানে কাজ শুরু করবে। বিশ্বজুড়ে যখন বাড়ছে তেল ও গ্যাসের দাম, তখন বিশ্বের শেয়ার বাজারের অবস্থাও নাজুক। ব্যাপক দরপতনের কারণে শেয়ার বাজার লেনদেন বন্ধ রেখেছে কুয়েত। শেয়ারের ধস নেমেছে সৌদি আরব, মিশর, বাহরাইন ও ওমানেও। একই অবস্থা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারেও। বাদ পড়েনি এশিয়ার বিভিন্ন দেশও। জাপানে শুধু শেয়ারের দরই কমেনি, কমেছে দেশটির মুদ্রা ইয়েনের মূল্যও। কমেছে ভারতের মুদ্রার মূল্যমান। রেকর্ড দরপতনের মুখে পড়েছে পাকিস্তানের শেয়ার মার্কেটও। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, কতদিন চলবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ সংঘাত? কারণ যতই এটি দীর্ঘস্থায়ী হবে, ততই মন্দার মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। প্রশ্ন উঠেছে, ভয়াবহ এই আর্থিক মন্দা কি সামাল দিতে পারবে বিশ্ব? সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পঞ্চম দিনে গড়িয়েছে আফগানিস্তানের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ অভিযান গজব-ই হক। মঙ্গলবার জালালাবাদে সম্ভাব্য জঙ্গি অবস্থানে হামলা চালানো হয়েছে। এতে তালেবান আর ভারতের মদতপুষ্ট ফিতনা আল খারেজির অস্ত্রাগার ও ড্রোন সংরক্ষণাগার ধ্বংসের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টার, কার্গো বিমান, হালকা প্রশিক্ষণ বিমান সহ বেশ কিছু সাঁজোয়া যান। দুপুর পর্যন্ত আফগানিস্তানের অন্তত ৬৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানিয়েছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান সীমান্তবর্তী অন্তত ৪১টি এলাকা লক্ষ্য করে আফগানিস্তান থেকে হামলার পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই অভিযান সাধারণ আফগান নাগরিকদের বিরুদ্ধে নয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসী আর জঙ্গি গোষ্ঠীর ওপর থেকে তালেবান সরকারের সমর্থন প্রত্যাহার ছাড়া এই অভিযান থামবে না। ইতিহাসখ্যাত নীলনদ, তুরপাহাড় আর পিরামিডের দেশ মিশর। অসংখ্য নবী রাসূল, অলি আউলিয়া, বিশ্বের বড় বড় নন্দিত কারি ও আলেম ওলামা জন্ম নিয়েছেন এখানে। ফিরআউনের স্মৃতি বিজড়িত মিশরে পবিত্র মাহে রমজান আসে আনন্দ আর উৎসবের উপলক্ষ হয়ে। রমজানে মিশরীয়রা তৈরি করেন হরেক রকম খাবার। ইফতারে তাদের প্রিয় পানীয় হল তামারুল হিন্দ, ওরুকসুস ও সুবিয়া। কখনো সাথে থাকে ফলের ককটেল খোসাফ। মাগরিবের নামাজ আদায় শেষে শুরু হয় খাবারের মূল পর্ব। দস্তরখানে প্রধান ইফতার আইটেমে থাকে মাহসি মালকাইয়া, বামিয়া মা আলামহা, ফেরাখ মা মারা। মিশরীয় আটার রুটি, এইস ভেলাদি, তাজা ফল ও পুদিনা পাতার চা থাকে নিয়মিত আয়োজনে। কোথাও কোথাও রয়েছে খাবোস রমজান নামের দেখতে চাঁদের মতো এক ধরনের রুটির প্রচলন। মাংস দিয়ে তৈরি রোকাক নামের মচমচে ভাজা খাবার মিশরীয়দের কাছে বেশ প্রিয়। সারা দেশ জুড়ে ইফতারে দেখা যায় কেক জাতীয় খাবার কোনাফা ও কাতায়েফের। সেহরিতে খাওয়া হয় সাধারণ খাবার রুটি, মাংস, ফল। সঙ্গে থাকে জাবাদি নামের টক দই। বাংলাদেশে মসজিদে মসজিদে সাইরেন বাজিয়ে জানানো হয় সেহরি ও ইফতারের সময়। আর মিশরে প্রাচীন ঐতিহ্য মেনে কামানের গোলার শব্দে শুরু করা হয় সেহরি ও ইফতার। পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবের হিজাজে, আর উত্তম রূপে কোরআন তেলাওয়াত হয়েছে আফ্রিকার দেশ মিশরে। পুরো রমজান জুড়ে দেশটির মসজিদ ও ঘরবাড়ি থেকে শোনা যায় কোরআন তেলাওয়াতের সুমধুর সুর। রমজানে সিয়াম সাধনার জন্য এখানে কমানো হয় কর্মঘণ্টা। ধনী গরিব, মুসলিম খ্রিস্টান প্রত্যেকেই একত্রিত হন ইফতারের টেবিলে। রোজার পবিত্রতার প্রতি সম্মান দেখিয়ে সারা দিন উপবাসে থাকেন বিধর্মীদের অনেকেই।
সভ্যতার অন্যতম আতুরঘর ফারাওদের দেশ মিশর। ভূমধ্যসাগরের পূর্ব পশ্চিম উপকূলে অবস্থিত সুপ্রাচীন সভ্যতার এই দেশটিকে বলা হয় নীল নদের দান। পবিত্র মাহে রমজানে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টাই হয়ে ওঠে মিশরীয় মুসলমানদের প্রধান লক্ষ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় মনে হচ্ছে ভারতের নিরাপদে নেই মুসলিম সম্প্রদায়, অথচ এই ভারতেই রয়েছে একাধিক সুন্দর ও ঐতিহ্যবাহী মসজিদ। ঠিক তেমনই একটি মসজিদ হচ্ছে রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত জামা মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন ও ঐতিহাসিক গুরুত্বের প্রতীক। মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত এই মসজিদ ভারতের বৃহত্তম ও অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা। লাল বেলে পাথর ও সাদা মার্বেলের অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই মসজিদ প্রতিদিন হাজারো মুসল্লি ও পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জামা মসজিদের নির্মাণ শুরু হয় ১৬৪৪ সালে এবং এটি সম্পূর্ণ হয় ১৬৫৬ সালে মুঘল সম্রাট শাহজাহানের আমলে। এটি নির্মাণ করতে প্রায় ৫,০০০ শ্রমিক নিয়োজিত হয়েছিল এবং তৎকালীন সময়ে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১০ লক্ষ রুপি। সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল এবং দিল্লির লালকেল্লার মতো অনন্য স্থাপত্য নির্মাণের জন্য পরিচিত ছিলেন এবং জামা মসজিদও তার নির্মিত অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। মসজিদের মূল নাম ছিল মসজিদ ই জাহান্নুমা, যার অর্থ বিশ্বের প্রতিচ্ছবি বা বিশ্বদর্শন মসজিদ। মুঘল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এটি দিল্লির অন্যতম প্রধান ইসলামিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। জামা মসজিদ তার মনোমুগ্ধকর স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত। মসজিদের প্রাঙ্গণে প্রায় ১,২০,০০০ মানুষের একসঙ্গে নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত, যা এটিকে ভারতের বৃহত্তম মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর প্রবেশপথ ৩টি দৃষ্টিনন্দন গেট দ্বারা বেষ্টিত, যা মসজিদের মহিমাকে আরও বৃদ্ধি করে। মসজিদের প্রধান কাঠামো লাল বেলে পাথর ও সাদা মার্বেল দ্বারা নির্মিত, যা মুঘল স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। এর ছাদে ৩টি বিশাল গম্বুজ রয়েছে, যেগুলো সাদা মার্বেল দিয়ে তৈরি ও কালো ডোরাকাটা নকশায় সজ্জিত। মসজিদের ২টি সুউচ্চ মিনার রয়েছে, প্রতিটির উচ্চতা ৪০ মিটার এবং এগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়। এখান থেকে সম্পূর্ণ পুরনো দিল্লির দৃশ্য চোখে পড়ে, যা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। জামা মসজিদ শুধু স্থাপত্যের দিক থেকেই নয়, ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিল্লির মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় এখানে বিপুল সংখ্যক মানুষ নামাজ আদায় করতে জড়ো হন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ৬৮১ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের সেনাপতি উকবা ইবনে নাফির অভিযানের মাধ্যমে মরক্কোতে ইসলামের সূচনা ও আগমন ঘটে। আরব বাহিনী উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলে বিজয়ের পর আদিবাসী বার্মার উপজাতিদের মধ্যে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ৭৮৮ খ্রিস্টাব্দে ইদ্রিসিদ বংশের মাধ্যমে সেখানে প্রথম স্বাধীন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে আরব শাসন নিয়ে আদিবাসীদের মধ্যে অসন্তোষ থাকলেও ধীরে ধীরে তারা ইসলাম গ্রহণ করতে শুরু করেন এবং পরবর্তীকালে শক্তিশালী ইসলামিক রাজবংশ গঠনে প্রধান ভূমিকা রাখে। পরবর্তী শতকগুলোতে মরক্কো জ্ঞান বিজ্ঞান ও ইসলামের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। পশ্চিম সাহারা অঞ্চল ছাড়া মরক্কোর মোট আয়তন প্রায় ৪.৫ লাখ বর্গ কিলোমিটার। আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম কোণে অবস্থিত দেশটির উত্তরে ভূমধ্যসাগর এবং পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগর, পূর্বে ও দক্ষিণ পূর্বে আলজেরিয়া এবং দক্ষিণে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের সাথে এর সীমান্ত রয়েছে। উত্তরে মাত্র ১৪ কিলোমিটার প্রশস্ত জিব্রাল্টার প্রণালী মরক্কোকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে। প্রায় ৪ কোটি জনসংখ্যার দেশটির ৩.৫ কোটি মুসলিম। বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে মরক্কো ১৩তম। এর রাজধানী রাবাতে।
প্রায় 52,000 মসজিদের দেশটির প্রধান ও ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে মরক্কোর বৃহত্তম কাসাব্লাঙ্কার সুবিশাল হাসান মসজিদ, মারাকেশের ঐতিহাসিক কুতুবদিয়া মসজিদ, 859 সালে প্রতিষ্ঠিত বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সম্বলিত ফেজের প্রাচীন আল কারাউইন মসজিদ, মোলে ইদ্রিস মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলোর স্থাপত্য মরক্কান শিল্পকলা, মার্বেল কাজ এবং খোদাই করা স্টোকোর অপূর্ব নিদর্শন রয়েছে। মরক্কোর অর্থনীতির প্রধান আয়ের উৎস হল খনিজ সম্পদ, পর্যটন, কৃষি এবং শিল্প উৎপাদন। মরক্কোর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে শুক্রবারের বিশেষ খাবার হিসেবে সবজি ও মাংসের সাথে পরিবেশন করা হয় কুসকুস। মাংস, চিকেন, ল্যাম্ব বা ফিশের ড্যাগিন, মশলাদার হারিডার স্যুপ এবং মিষ্টি নোনতা স্বাদের পাস্তিলা বেশ বিখ্যাত দেশটিতে। মরক্কোর ঐতিহ্যবাহী মুসলিম পোশাকগুলো শালীনতা ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ, যা সাধারণত ঢিলেঢালা ও আরামদায়ক। নারী ও পুরুষ উভয়ের প্রধান পোশাক জেল্লাবা। এটি লম্বা, হুডযুক্ত ও পূর্ণ হাতাযুক্ত গাউন। নারীরা সাধারণত জেল্লাবার সাথে হিজাব পরেন এবং বিশেষ অনুষ্ঠানে কারুকার্য খচিত কাফতান ব্যবহার করেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন।